আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার গ্রহণ এবং সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেগুলো আবার ছাপা হওয়া, সেটার প্রমাণ। কারণ তার মানে শেখ হাসিনাকে একজন পতিত পরাজিত শাসক হিসেবে মোটেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক দুনিয়া কল্পনা করছে না। তাকে একজন শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবেই কল্পনা করছে, যার বিষয়ে সারা বিশ্ব জুড়ে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং বিশ্বজুড়ে বিশ্বাস আছে যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও তার দেশে ফিরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তিনি আসলেই রাজনীতিতে ফিরবেন এবং সে কারণেই এই সংবাদগুলো শিরোনাম হচ্ছে। ফ্রান্সের বিখ্যাত সংবাদ সংস্থা এএফপি কে এক সাক্ষাৎকার দিয়ে আবারও বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে আলোড়ন তুলে ফেলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদ মাধ্যম ঘাঁটলে সে সম্পর্কে জানবার কোনো উপায় নাই, কারণ সরকার সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সরাসরিভাবে একরকমের হুমকি দিয়ে এবং আদালতের নির্দেশনা মনে করিয়ে দিয়ে বাংলাদেশের সংবাদ সংস্থাকে সাবধান করেছে যাতে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো রকম সংবাদ প্রকাশ করার সাহস না পায়। এই অবস্থায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার এই আলোড়ন তোলা সাক্ষাৎকার নেই বটে, কিন্তু এই বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি কে সাক্ষাৎকার দেওয়ার ফলে দেশে দেশে ভাষায় ভাষায় শত শত সংবাদ মাধ্যমে শেখ হাসিনার এই নতুন সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, অনুদিত হয়েছে এবং যতগুলো পত্রপত্রিকায়, অনলাইন সংবাদ মাধ্যমে, অনলাইন ওয়েবসাইট ঘেঁটে যতগুলো শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় দেশে দেশে এই সাক্ষাৎকারটি ছাপা হতে দেখেছি, বেশিরভাগই এই শিরোনামটা করেছেন যে শেখ হাসিনা দেশে ফিরতে প্রস্তুত, প্রাণের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে, ফিয়ার অফ ডেথ মাথায় নিয়ে। কারণ শেখ হাসিনাকে এই সাক্ষাৎকারে এএফপি প্রশ্ন করেছিল যে তিনি কি তার ফেরার ঝুঁকি সম্পর্কে সচেতন কিনা, মানে এ অবস্থায় তিনি কি করে ঘোষণা দিচ্ছেন যে তিনি দেশে ফিরবেন। এবং কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তো পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যে। কিভাবে এটা বলছেন, এই প্রশ্নটা যখন তাকে এএফপি করেছিল, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা এএফপির প্রশ্নের জবাবে ইমেইলে লিখেছেন বলে এএফপি জানাচ্ছে, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারে পাঠানো হতে পারে, আমার ভাগ্যে কি হতে পারে তা আমি ভালোভাবেই জানি। তারপরেও আমি দেশে ফিরতে চাই কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। শেখ হাসিনার এই কথাগুলোই যেমন শিরোনামে এসেছে দেশে দেশে ভাষায় ভাষায় অনুদিত হয়ে, তেমনি এই কথাগুলো দিয়েই এএফপি তাদের এই তার বার্তাটি বা তাদের ওয়্যার সার্ভিসের মাধ্যমে তারা যেই সংবাদটি, যে সাক্ষাৎকারটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, ওই সাক্ষাৎকারটি শুরু করেছে। এএফপি আসলে কি? এএফপি একটা বার্তা সংস্থা, যেই বার্তা সংস্থাটি সারা পৃথিবীর সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সাবস্ক্রাইব করে। তাদের সংবাদ সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য উৎস হিসেবে এএফপির খবরকে সাবস্ক্রাইব করে, একটা অর্থের বিনিময়ে সেই খবরের দিকে নজর রাখে, সেই খবরের ব্যবহারের পুনঃপ্রকাশের অধিকার পায় পৃথিবীর সকল শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা। কাজেই এ ধরনের বার্তা সংস্থায় রয়টার্স, এএফপি, এরা যখন এ ধরনের একটি সাক্ষাৎকার ছাপে তখন সেটা পৃথিবীর দেশে দেশে ভাষায় ভাষায় ছড়িয়ে যাওয়ার একটা বড় ধরনের সুযোগ হয়। এবং এসব বার্তা সংস্থা হঠাৎ করে ব্যাপক বিবেচনা ছাড়া, সম্পাদকীয় সিদ্ধান্ত ছাড়া কোনো একজন ব্যক্তির সাক্ষাৎকার এভাবে তাদের তার বার্তার মাধ্যমে, ওয়্যার সার্ভিসের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় না, যদি না সেই খবরটি, সেই ব্যক্তিটি, সেই সাক্ষাৎকারটি তারা মনে করে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে। এখন এই যে শেখ হাসিনার পরপর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো এবং বার্তা সংস্থাগুলোয় প্রকাশিত সাক্ষাৎকার, সেটা বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। একদিকে খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা সম্ভবত এটাই চেয়েছেন যে বাংলাদেশে যখন তার খবর একেবারে টুঁটি চেপে বন্ধ করা হয়েছে এবং আদালতের নির্দেশনা দেখানো হচ্ছে, সরকারের তথ্য উপদেষ্টা প্রায়শই সংবাদ মাধ্যমের সামনে এসে একরকমের ভয় দেখিয়ে মনে করাচ্ছেন যে সংবাদ মাধ্যমে শেখ হাসিনার কোনো ভাষ্য ছাপা উচিত হচ্ছে না। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, ইন্টারনেটে কারো পক্ষে কোনো খবর ধামাচাপা দেওয়া সম্ভব নয়, তবুও ওই হুমকি দেখাচ্ছেন। তখন শেখ হাসিনা সম্ভবত তার সাক্ষাৎকারগুলো যাতে সর্বাধিক প্রচারণা পায়, সবচেয়ে বেশি দেশে
দেশে দেশে ছড়িয়ে পড়ে এবং তিনি যখন এর আগে বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছেন একজন ক্ষমতাচ্যুত পদচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে, যাকে কিনা আন্দোলনের মুখে তার দেশ ছাড়তে হয়েছে এবং পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এমন একজন নেতা হিসেবে তখন শেখ হাসিনা সম্ভবত নিজেকে বিশ্বজুড়ে আবার প্রমাণ করতে চাইছেন এমন একজন বিশ্ব নেতা হিসেবে, যিনি এর পরেও তার দেশে ফিরে যেতে প্রস্তুত, যদিও তার মাথার উপরে মৃত্যুদণ্ডের রায় আছে, এবং যিনি ঘোষণা দিয়ে বলছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। কাজেই তার দেশের সরকার, বাংলাদেশ সরকার যে একটা দাবি করার চেষ্টা করছে যে তিনি পালিয়ে আছেন ভারতে এবং তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরাতে হবে, এই বয়ানটা থেকে সরে এসে শেখ হাসিনা যাতে এই বয়ানে প্রতিষ্ঠা করতে পারেন বিশ্বজুড়ে যে তিনি দেশে ফিরতে চান এবং জনগণের উপর ভরসা করেই দেশে ফিরতে চান, কারণ তার জনগণ তাকে দেশে চায়, সে কারণেই সম্ভবত তিনি এই আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে বেছে নিচ্ছেন। কিন্তু এটা কি শুধুই সে কারণে তাৎপর্যপূর্ণ? এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এ কারণে যে যে বয়ান সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, শুধু তাই নয়, তাকে ক্ষমতাচ্যুত করবার পর যে বয়ান দেশে দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে বাংলাদেশের কোনো কেউ তাকে আর চায় না, বাংলাদেশের জনগণের কাছে তিনি ভীষণ অজনপ্রিয় এবং সে কারণে তাকে এভাবে একটা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যেতে হয়েছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, সেই বয়ানটিও যে আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন আর যুক্তি বুদ্ধি তর্কের ঊর্ধ্বে সরাসরি গ্রহণ করছে না, শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার গ্রহণ এবং সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, সেগুলো আবার ছাপা হওয়া, সেটার প্রমাণ। কারণ তার মানে শেখ হাসিনাকে একজন পতিত পরাজিত শাসক হিসেবে মোটেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক দুনিয়া কল্পনা করছে না, তাকে একজন শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবেই কল্পনা করছে, যার বিষয়ে সারা বিশ্ব জুড়ে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং বিশ্বজুড়ে বিশ্বাস আছে যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলেও তার দেশে ফিরে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, তিনি আসলেই রাজনীতিতে ফিরবেন এবং সে কারণে এই সংবাদগুলো শিরোনাম হচ্ছে। মানে আপনি ভাবুন তো, লিবিয়ার গাদ্দাফি কিংবা ইরাকের সাদ্দাম হোসেন, এদের কাউকে কি ভাবা যায় যে তারা ক্ষমতাচ্যুত হলেন, পদচ্যুত হলেন, কিংবা সিরিয়ার বাশার আল আসাদ, এদের একটা বিস্তারিত সাক্ষাৎকার এএফপি বা এপি বা রয়টার্স ছেপে ঘোষণা দিয়ে দিল যে এরা আবার দেশে ফিরবেন? শেখ হাসিনার রাজনৈতিক পরিসরে জনপ্রিয়তায় অবস্থানটা যে এখনো অনেক শক্ত আছে এবং 2024-এর জুলাই আগস্টে ঠিক কি হয়ে গেছে সে নিয়ে যে আন্তর্জাতিকভাবেই একটা কনফিউশন আছে, একটা দ্বিধা আছে এবং ঠিক যা হয়েছে সেটা ভালো হয়েছে কিনা তা নিয়ে একটা তর্ক আছে। শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া সেটার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ বটে। শেখ হাসিনাকে এএফপি জিজ্ঞেস করেছিল যে আপনি কি দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন এই কারণে যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে, আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার বলেছে যে তারা প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখছে। শেখ হাসিনা বলেছেন ভারত সরকার তার সঙ্গে প্রত্যর্পণ বিষয়ে কোনো আলাপ করেন নাই এবং তার দেশে ফেরার সিদ্ধান্ত ভারত সরকারের কোনো সিদ্ধান্ত বা চাপের ফলে নয়, কারণ তিনি ভারতে যথাযথ সম্মান এবং মর্যাদার সঙ্গেই আছেন। তবে এএফপি বলছে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে প্রশ্ন করবার পরেও এই যে তার বিরুদ্ধে যত অভিযোগ সেসব বিষয়ে ক্ষমা চাইতে রাজি হন নাই। এই অংশটাতে এএফপি বলছে যে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, বিরোধী দল দমন, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং একতরফা নির্বাচনের মতো নানা অভিযোগ তুলে আসছে। এখানেও খুব গুরুত্বপূর্ণ যে এএফপি তাদের মতামত হিসেবে এই অভিযোগগুলো শেখ হাসিনার ওপরে কিন্তু একতরফাভাবে চাপিয়ে দেয়নি। মানে শেখ হাসিনার বিষয়ের অভিযোগগুলো নিয়ে যে আন্তর্জাতিকভাবেই একটা বিশ্বাস আছে এবং শেখ হাসিনার বয়ানটাও যে শুনতে আন্তর্জাতিকভাবে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং তার প্রতি সেই বিশ্বাস আছে একজন রাজনৈতিক নেতা হিসেবে, সেটার প্রমাণ এই ভাষ্যগুলো ভীষণভাবে তুলে ধরে। এএফপি বলছে মানবাধিকার সংগঠনগুলোর ওই সব অভিযোগের জবাবে শেখ হাসিনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে দাবি করেছেন। তিনি বলেছেন যখনই কোনো অভিযোগ এসেছে তার সরকারের সময় সেটা তদন্ত করা হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও শেখ হাসিনা এই সাক্ষাৎকারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। শেখ হাসিনার দাবি হচ্ছে ওই জুলাই আগস্টের আন্দোলন 2024 সালের সেটা শুধুমাত্র সাধারণ ছাত্র আন্দোলন ছিল না। শেখ হাসিনা বলেছেন সেটা ছিল গোপন নির্দেশনা, সংগঠিত সহিংসতা, অপপ্রচার এবং সরকারের উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটা পরিকল্পিত অভিযান। শেখ হাসিনা সরাসরি হিডেন ইনস্ট্রাকশন, অর্গানাইজড ভায়োলেন্স,
প্রোপাগান্ডা অ্যান্ড দ্য অবজেক্টিভ অফ ওভারথ্রোয়িং দ্য গভর্নমেন্ট, এই শব্দগুলো ব্যবহার করেছেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে। তবে শেখ হাসিনাকে যখন ভারতে দেশ জুড়ে সাম্প্রতিক তরুণদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মন্তব্য করতে আহ্বান জানায় বা প্রশ্ন করে এএফপি, তখন শেখ হাসিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শেখ হাসিনাকে এএফপি জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার পরেও দেশে ফিরে তিনি আবারও রাজনীতি করবেন কিনা, কিন্তু এএফপি বলছে এমন প্রশ্নের সরাসরি উত্তর দেন নাই শেখ হাসিনা। তিনি বলেছেন ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার লক্ষ্য। শেখ হাসিনা এর আগেরও সকল সাক্ষাৎকারেই কিন্তু এই কথাটা বারবার বলেছেন যে তাকে পাওয়ার রে যেতে হবে না, ক্ষমতা তার লক্ষ্য নয়, কিন্তু তিনি দেশের মানুষের সেবা করার অধিকার ফেরত চান। শেখ হাসিনা 4.5 দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা প্রত্যক্ষভাবে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই তো বাংলাদেশের মানুষের সেবা করে এসেছেন। শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে এর মধ্যে এটাও বিস্তারিত বলেছেন যে যখন এত বড় সংকটে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা, তখন তিনি অবসরে যাওয়ার কথা ভাবতেও পারেন না। তিনি বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় উন্নয়নের ধারায় আবার নিয়ে আসবেন, মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিমান একটা তরুণ নেতৃত্বকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার পরেই তিনি অবসরে যাওয়ার কথা ভাবতে পারবেন। এমন কথা তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে কিন্তু বিস্তারিত বলেছেন। কিন্তু বরাবরই তিনি প্রধানত যে কথাটা বলেন, কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই প্রশ্নটা যখন করে যে দল তো কার্যক্রম নিষিদ্ধ, তাহলে দেশে ফিরে আপনি কি করবেন, উনি মনে করিয়ে দেন যে ক্ষমতা তার লক্ষ্য নয়, দেশের মানুষের সেবা করাই লক্ষ্য। কিন্তু শেখ হাসিনা জানেন তিনি এবং তার দল রাজনীতিতে সক্রিয় হবার মাধ্যমেই জনগণের সেবা করা তাদের পক্ষে একমাত্র সম্ভব। তিনি এই সাক্ষাৎকারে আন্দোলনের নিহতদের প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আন্দোলনের সময় শেখ হাসিনা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে তার ভেতরে কোনো অনুশোচনা আছে কিনা, শেখ হাসিনা বলেছেন রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তি একা নেন না, আর পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটা নির্দিষ্ট মুহূর্তের সিদ্ধান্তকে সঠিকভাবে বিবেচনা করা যায় না। শেখ হাসিনা সম্ভবত সে কারণে। আসসালামু আলাইকুম। দিনটা আজকে ভালো না। একজন বিখ্যাত সাংবাদিক কি বলতেছে এখান থেকে শুরু করি। হবিগঞ্জের সন্তান হিসেবে আজ আমি লজ্জিত। রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। অলিউল্লাহ নোমান সাংবাদিক, ওনার ফটোকার্ডটা পড়লাম। একজন বিখ্যাত লোক, উনি কাজী নজরুল ইসলাম, কবি, ভাষা শিল্পী। আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। কথাটা বুঝছেন? আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? এই শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? কাজী নজরুল ইসলাম, কবি, ভাষা শিল্পী। পুলিশ নিয়ে কেন কথা উঠছে জানেন? দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ, আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে আইন প্রণেতা আছেন, এখানে আপনারা তাদের গায়ে হাত তুলছেন, এখানে গায়ে হাত তুলছেন। এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি মানে পোশাক খুলে আসেন যদি বিএনপি করতে চান। কবি নজরুল ইসলাম সাহেব যে কথাটা বলল যে মানুষের পুলিশ কবে হবেন, এখন তো আপনারা বিএনপির পুলিশ হয়ে গেছেন। হ্যাঁ, আওয়ামী লীগের পুলিশ বিএনপির পুলিশ হয়ে গেছেন। যদি বিএনপি করতে চান এই পোশাক খুলে আসেন। ওনারা মামলা করতে যাবে। গতকালকে যে ঘটনাটা ঘটছে আপনারা তো দেখছেন। হবিগঞ্জে মামলা করতে যাবে, ওইখানে 144 ধারা জারি করছে। ওইখানে কোনো মানুষ ইন করতে পারবে না আজকে, বুঝছেন? কারফুর মতোই ধইরা নেন। 144 ধারা মানে আপনারা 4 জন একসঙ্গে হাঁটতে পারবেন না, একসঙ্গে কথা বলতে পারবেন না, আড্ডা মারতে পারবেন না, মানে 4 জন একসঙ্গে হইতে পারবেন না। 144 ধারা, তার মানে ওইখানে যাওয়া যাবে না। ওনারা কেন যাইতে চাইতেছে? মামলা করতে হবে তো। ভাই ব্রাদার, আপনারা দেখছেন গাড়ির উপরে হামলা করতে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আরেকটা ভিডিও দেখাই নাই, ওইটা দেখলে তো ভাই আপনি সহ্য করতে পারবেন না। কারণ কি জানেন? এই 24-এর পরে আইসা একজন তরুণকে কেন চোখ হারাইতে হবে? কি বা বয়স হয়েছে তার?
গতকালকে ওই যে হামলা হয়েছিল, যে এই যে রড দিয়া চোখের মধ্যে গুতা মারছে, একটা চোখ নাই। আরে কি বয়স দেখেন। কি বয়স বলেন আপনারা, এই বয়সে একটা চোখ হারাইলো। এখন এটার জন্য কি মামলা করতে হবে? আমরা তো ভিডিও ফুটেজ দেখতেছি, তাই না? আমার পিঠের মধ্যে নাম টামও লেখা আছে যারা হামলা করছে। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করছেন, যারা হামলা করে তারা তো লুকায়া করে, গোপনে করে। এখানে কিন্তু তারা ভিডিও করছে, নিজেরাই নিজেদের ভিডিও করছে। কারণ এই যে দেখো আমরা হামলা করতেছি, প্রমাণ রাখতে চাচ্ছে। কে কে ছিল ওই প্রমাণও রাখছে, কিন্তু কারণ এটা কোথাও দেখাইতে হবে তাদেরকে যে হ্যাঁ আপনারা বলছেন এই যে হামলা কইরা দিছি, এই বাচ্চাটার চোখ চলে গেল। জুলাইর পরে এই ঘটনাটা মাইনা নেওয়া যায় বলেন আপনারা? এটা মাইনা নিতে আমার কষ্ট হচ্ছে। আপনারা দেখেন ওরা যাবে হবিগঞ্জ। হবিগঞ্জ তো ভাই আর গোপালগঞ্জ না যে ওইখানে যাওয়া যাবে না। হবিগঞ্জে যাবে, রাস্তার মধ্যেই বাধা, হ্যাঁ শ্রীমঙ্গলের মধ্যেই বাধা। ওইখানে আবার ট্রাক রাখা দিছে। আবার যে ট্রাকটা রাখছে ওই ট্রাকের মধ্যে বালু ছিল না, দেখলাম পাটোয়ারি এবং সবাই মিলে ধাক্কায়া ওই ট্রাক সরাই ফেলছে। বালু থাকলে তো আর সরাইতে পারতো না। এই ট্রাক নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, তাই না? এই ট্রাক এই যে গুলশানে ম্যাডামের বাসায় সামনে রাইখা দিছিল, তখন কেউ সরাইতে পারে নাই, কেউ সরাইতে আসে নাই। কিন্তু ওই টাইমে রাস্তায় নামছিল কারা জানেন? শিবির রাস্তায় নামছিল। সেদিন শিবিরের একজন শহীদ হয়েছিল, ওনারা রাস্তায় নামছিল, কিন্তু তারা নিজেদের দলের জন্য, নিজেদের নেত্রীর জন্য নিজেরা রাস্তায় নামে নাই। কত রকম কথা তো শুনছি আমরা, তাই না? শেখ হাসিনা কি বলতো, আমি এটা মুখে আনতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে শব্দটা ব্যবহার করতো আপনারা তো জানেন, যা তা বলতো। কই কাউকেই তো দেখলাম না কোনোদিন একটা মানববন্ধন করতে। আজ আপনারা ক্ষমতায় আছেন বইলা এই দুঃসাহস দেখাইতেছেন। ঠিক হুবাহুব ভাই, একেবারে ডুপ্লিকেট, কপিরাইট খেয়ে যেতে পারে তো, যে আমরা যা যা করতাম তোমরা ঠিক তাই তাই করতেছো। এই মুহূর্তে ভাই হেলমেট ছাড়া, খালি ওনাদের হেলমেট থাকতো ছাত্রলীগের, তাদের হেলমেট নাই। দেখবেন আগামীতে যারা হেলমেটের ব্যবসা করেন, আপনারা দোকানে মাল উঠান, এই হেলমেট বিক্রি হবে আগামীতে, অনেক বিক্রি হবে। দাম বাড়ায় দেন, ডবল দামে কিনা নেওয়া যাবে, কারণ এই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামতেছে। সিমটমে বোঝা যাচ্ছে তো ভাই। কারণ আপনারা দেখলেন একজনের চোখ নিয়ে গেল, গাড়িতে হামলা করলো, আর ওই ড্রাইভারটাকে মারতেছিল। ড্রাইভারটা বারবার বলতেছিল যে আমি ড্রাইভার, এই গাড়িটা আমার না, মালিকের গাড়ি, আমি মালিককে কি জবাব দেবো? গাড়িটা তো ভাঙলো, রড দেয় পিটায় তার হাত পা গুলা ভাঙ্গা দিল। দেখেন হুবাহুব ছাত্রলীগের মতো না? যার জন্য বললাম ওই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামবে, হেলমেট ব্যবসা আবার চাঙ্গা হবে। অথচ কি হওয়া উচিত ছিল বলেন তো? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা উচিত ছিল যে এক্ষুনি প্রেস ডাকেন, প্রেস ডাকা সবাই সঙ্গে কথা বলেন, এগুলো অন্যায়, এইভাবে কেউ কারো গায়ের উপরে হামলা করতে পারে না, এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, হামলা কইরা তো হবে না। আর আমাকে যখন বলতেছে আমি তো গায়ে মারতেছি না, এই বার্তাটা দিয়ে দেন সারা দেশের মধ্যে, তাহলে বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে ভাই। হ্যাঁ, মাঠ পর্যায়ে একটা মেসেজ চলে যেত যে প্রধানমন্ত্রী বইলা দিছে এটা নিয়ে হামলা টামলা করা যাবে না, যার যা ইচ্ছা বলার স্বাধীনতা আছে। কেন বলবে না? আপনারা বলেন না কেন? আপনারা বলেন, অলরেডি তো বলতেছেন না, যা ইচ্ছা তাই বলতেছেন। এই যে রাশেদ খান, আম তারেক, আরো অনেকেই আছে, এরা কি না বলতেছে? তাদের উপরে কেউ হামলা করছে? তাদেরকে কেউ মারছে? মারে নাই। বলুক, বলতে দেন না, বলতে বলতে কাহিল হয়ে যাবে তো। কিন্তু এই যে হামলাটা করলেন, আবার আজকে মামলা করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে যে ঠেকায় দিলেন, পুলিশের ইমেজটা কোথায় গিয়া দাঁড়াইলো? হ্যাঁ ভাই, পুলিশ বা কি করবে বলেন? পুলিশকে তো হুকুম পালন করতে হয়। পুলিশ মানে হুকুমের দাস ভাই, উপর থেকে যে অর্ডারটা আসবে সেটাই পালন করতে হবে। অর্ডার করছে যাও শ্রীমঙ্গলেই আটকায় দাও তাদেরকে, যেন হবিগঞ্জে ঢুকতে না পারে, ওইখানেই আটকায় দিছে। বৃষ্টি হইতেছে ভাই, ওর মধ্যে পুলিশও ভিজতেছে, এনসিবি ওরাও ভিজতেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, সব কিছু অচল, পুরো হবিগঞ্জই অচল। কিন্তু সরকার যদি একটা প্রেস কনফারেন্স করতো, অসুবিধা কি ছিল? প্রেসের সামনে যদি বলতো স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজটা ঠিক হয় নাই, এবং যারা এই হামলাটা করছে তাদের 2-4 জনকে ধরলে অসুবিধা কি? তারা তো ফৌজদারি অপরাধ করছে, তাদেরকে তো ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের না ধরবেন এটার মীমাংসা হবে না। তো এটা মীমাংসা হবে না। পুলিশের মুখে শুনলাম এটা নিয়ে মামলা হলে তারপর আমরা ধরুম। মামলা হইতে হবে কেন ভাই? আপনি তো নিজের চোখেই দেখতেছেন, এই যে একজনের চোখ নিয়ে গেছে, হামলা হয়েছে, গাড়ি ভাঙছে, পিটাইতেছে, নিজের চোখেই দেখতেছেন। কারা কারা এই হামলা করছে এটা তো অনলাইনে ওদের নাম ঠিকানা সহ পাবলিক সব কিছু জানাই দিতেছে। আপনারা কেন জানতে পারতেছেন না? আসলে আপনারা অপেক্ষা করতেছেন উপরের টেলিফোন, ওইখান থেকে হুকুম পাইলে আপনারা কিছু করতে পারবেন। তার মানে আগে যা ছিলেন এখনই কি তাই থাকবেন? এই আওয়ামী লীগের আমলে তো আপনারা এমনই ছিলেন, এই বিএনপির আমলে এমনই থাকলে ওই যে বলতেছে হাসনাত আব্দুল্লাহ, তাহলে ড্রেস খুলে আসেন, যদি বিএনপি করতে চান ড্রেস খুলে আসেন।
এই বদনামটা কেন কাঁধে নিতেছেন? আমি সাধারণ পুলিশকে কিছু বলতেছি না ভাই, সাধারণ পুলিশকে কিচ্ছু করার নাই, হুকুমের গোলাম, যা হুকুম করবে তাই পালন করতে হবে। আমি বলতে চাচ্ছি উপরের মহলে, ধরে নেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, এতটা প্রশ্রয় কেন দিলেন? এতটা প্রশ্রয় দেওয়াতে এরকম হামলা আরো হবে। তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রেসের সামনে বলতে পারে যে আইনে যা আছে তাই হবে, এটা একটা ফৌজদারি অপরাধ, এটার বিচার হবে, অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে, দেখবেন কালকে থেকেই কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এরকম বিরোধ কইরা দেশ কেমনে চালাবেন আমার মাথায় ঢুকে না। হ্যাঁ ভাই, কার সঙ্গে না বিরোধ? এই যে নতুন কইরা বিএনপির সাথে এনসিপির বিরাট বড় বিবাদ হয়ে গেল, এর মধ্যে তো ভাই দেখছেন আপনারা জামাতে ইসলামের সাথে তো লাইগাই রয়েছে আরেকটা দল, বিশাল দল রয়ে গেছে, কে? আওয়ামী লীগ। তারাও তো আপনাদের পিছে লাইগা রয়েছে। এই তিন দিক থেকে যখন আপনাকে খোঁচা মারবে বা আপনার দিকে এই চারিদিক থেকে যদি ভাই সবাই মিলে আপনাকে অশান্তিতে রাখে, আপনি শান্তিতে দেশ চালাইতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী একটু চিন্তা কইরা দেখেন, জনগণ আপনাকে ভোট দিছে, কারা ভোট দিছে? ধরে নেন আপনার বিএনপির লোকেই আপনাকে ভোট দিছে, আর কেউ ভোট দেয় নেই। যেভাবে নৌকার ভোট নৌকায় জিততো, ঠিক সেভাবে ধানের শীষের ভোটেই আপনি জিতছেন। ধরে নেন আর কেউ ভোট দেয় নাই, তার মানে কি আপনি আর কারো প্রধানমন্ত্রী না? আপনি তো দেশের প্রধানমন্ত্রী। আপনি নিজেই বলেন সবাই আগে দেশ। আমি মনে করি সবাই আগে মানুষ। হ্যাঁ, মানুষ আগে, মানুষের মনে শান্তি আনেন। কে ভোট দিছে, কে ভোট দেয় নাই, কে কোথায় কি বলছে, কার মুখের ভাষা কি, এইসব নিয়ে যদি বিভেদ করেন, দেশের উন্নতি করবেন কেমনে? দেশের উন্নতি করতে পারবেন না তো। এই যে এখন মুখে তালা দিতে চাইলেন না, মুখ রুখে দিতে চাইলেন, বাঁশ দিয়া বাইরে চোখ কানা কইরা, দেখবেন আরো বাইরে যাবে। হ্যাঁ, আরো বাইরে যাবে, শব্দ বোমা চারিদিক থেকে আসতে থাকবে। কয়জনকে থামাবেন? সবচেয়ে বড় উপায় কি জানেন? কান না দেওয়া, পাত্তা না দেওয়া, পাত্তা না দিয়া দেশের কাজে মন দেন। এইসব কিছু পাত্তা দিয়া এই যে বেহুদা আজকে হবিগঞ্জে যা কিছু ঘটতেছে, শ্রীমঙ্গলে যা কিছু ঘটতেছে, টোটালটাই তো বেহুদা। টোটালটা যদি একটু বিশ্লেষণ করেন, একটু বুদ্ধি বিবেচনা দিয়া যদি চিন্তা করেন, অপরাধটা কার? তারা তো গেছিল এখানে মিছিল করতে বা মিটিং করতে বা যা ইচ্ছা তাই করতে, কারো উপরে তো হামলা করে নাই, তাদের উপরে হামলা হয়েছে। সেটার তো বিচার হইতে হবে। সেটার বিচার না কইরা বিচার রুইখে দিতে চান পুলিশ দিয়া দেশ শাসন করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো শেখ হাসিনার দোষ কি ছিল? উনি তো একই চেষ্টা করছিল, পারছিল, পারে নাই। ওই পুলিশ প্রশাসন